হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকের ভিডিওটা আমি করছি একটু অন্য টপিকের ওপর। এটা আমার প্রেগনেন্সি জার্নির ওপরেই। তো অনেক দিন ধরে তোমরা অনেকেই বলছো, দিদি ভাই তোমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, তুমি সাবধানে থাকো, তোমার এরকম কেন হচ্ছে, তুমি নিজের যত্ন নিচ্ছ না, তুমি কেন ঠিকঠাকভাবে থাকছো না। অনেকেই যারা আমাকে ভালোবাসো, আমার যারা শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে আমার ক্যামেরার ওপারে যারা আছো, তারা তো আমাকে কন্টিনিউ বলে চলেছো, মেসেঞ্জারে বলছো, ফেসবুকে, যেভাবে হোক পার্সোনালি যোগাযোগ করে চেষ্টা করছো বলার জন্য। তো আমার মনে হলো আজকে যেহেতু এখন একটু বেটার লাগছে শরীরটা, তাই ভিডিওটা করছি। প্রথম মাস থেকে টানা 8 মান্থ পর্যন্ত আমার যে প্রেগনেন্সি জার্নিটা, আমি কী কী জিনিস ফেস করেছি, কী কী প্রবলেম ফেস করেছি, সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর হ্যাঁ, আমার যেহেতু থাইরয়েড আছে, তাতে আমার প্রেগনেন্সি আসতে কোনো প্রবলেম হয়েছে কিনা টোটালটাই অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসটাই আজকে বলবো। তো দেখো, আমার ফ্যান চলছে আর আওয়াজটা একটু প্রবলেম হতে পারে, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, তোমরা অনেকের উপকারে লাগবে। এমনকি আমি যখন কনসিভ করি তখন তোমরা এই কমেন্টটাও করেছো, দিদিভাই প্রেগনেন্সি পিরিয়ড মিস হওয়ার পর প্রেগনেন্সি এসছে, সেটা তুমি কী করে বুঝতে পেরেছো। তো টোটালটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি ছোট্ট সংক্ষেপে ভিডিওটা করছি, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তো আমি যখন কনসিভ করি, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তখন বলে দিয়েছিলাম যে আমাদের কিন্তু এটা প্ল্যানিং বেবি। যেহেতু মাম্পু সোনা মানে আমার প্রথম বেবি মেয়ে, তো আমরা প্রথমে ভেবেছিলাম আর আমরা কোনো ইস্যু নেব না, আমরা ওই একটা বেবিকেই ঠিকভাবে মানুষ করবো যথেষ্ট ভালোভাবে। কারণ তোমরা জানো আমাদের মাঝখানে ভীষণ পরিমাণে মানে ফিনান্সিয়ালি যে প্রবলেমটা, সেটা ভীষণ পরিমাণে শুরু হয়ে গেছিলো। এটা তোমরা জানো, যারা আমার ভিডিও দেখছো তারা জানো। তো সেজন্যই আমরা, আর তাছাড়া সবথেকে বড় কথা, আমরা চাইনি মাম্পুর ভাগ অন্য কাউকে দিতে। তো এই সব অনেক কিছু ভাবনা চিন্তা করে এন্ড অফ দ্য ডে মানে প্রায় 12টা বছর, মানে 11 বছর পূর্ণ হয়ে গেছে। তো প্রায় 12টা বছর পর আমরা ডিসাইড করলাম যে না, চলো এবার নিতেই পারি। তো তখন কিন্তু আমরা প্ল্যানিং করেই আমরা বেবিটাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা যথারীতি আমরা যে মান্থ থেকে প্ল্যানিং শুরু করেছি, নেক্সট মান্থে গিয়ে তারপর আমরা কিন্তু সাকসেসফুলি রেজাল্টটা পেয়েছি। আমার ক্ষেত্রে থাইরয়েডের যে ব্যাপারটা বলছি, সেটা হলো আমি যখন আমার থাইরয়েডটা হচ্ছে, আমার কিন্তু থাইরয়েডটা অনেক বছরের, প্রায় তোমার 6-7 বছরের। মানে আমি যখন মাম্পুসোনা হয়ে গেছে, মাম্পুসোনা হওয়ার পরে 2-3 বছর পরে হঠাৎ করে আমি ফুলে যাচ্ছিলাম। আমি এরকম মোটাসোটা ছিলাম না, আমি খুব রোগাপাটকা ছিলাম। তো তোমরা আমার বিয়ের ফটো দেখেও বুঝতে পেরেছো, এর আগে যারা আমার বিয়ের অ্যালবাম দেখেছো। তো আমি খুব রোগা ছিলাম, মাম্পু হওয়ার পরেও আমি রোগা ছিলাম, কিন্তু মাম্পু হয়ে যাওয়ার 2 বছর পর থেকে আমি দেখছি হঠাৎ করে ফুলে যাচ্ছি। আমি হয়তো ন্যাচারালি মোটা হচ্ছি, কিন্তু হঠাৎ করেই আমার দেখা গেল যে পায়ের গোড়ালি ভীষণ পরিমাণে ব্যথা করছে, কামড়াচ্ছে, এবং আমার ভয়েসটা, আমার যে গলার ভয়েস, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। থাইরয়েডে মেনলি কিন্তু তোমার গলার ভয়েসটাই চেঞ্জ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর থাইরয়েডটা মেনলি এখানেই হয় প্রবলেম। তো সেক্ষেত্রে যখন আমি এগুলো লক্ষ্য করলাম, তখন হঠাৎ করে ভীষণ শরীর খারাপ হয়ে যেত, মানে কিছুতে না কিছুতে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যেত, শরীর উইকনেস লাগতো, ভীষণ পরিমাণে দুর্বল লাগতো। তো মানে তখন তো আমি জানতাম না। তো তারপরে বাবার বাড়ি গেলাম, বাবার বাড়ি গিয়ে ওখানে গিয়েও অসুস্থ হয়ে পড়লাম। তখন বাবা ডক্টর দেখালো, দেখিয়ে টেস্ট করিয়ে নবদ্বীপের ডক্টর দেখিয়েছিলাম, তখন ধরা পড়লো আমার থাইরয়েড হয়েছে। তখন কিন্তু আমি 50 পাওয়ারের মানে 50 পাওয়ারের মানে ওষুধ নিচ্ছিলাম, এবং ওখান থেকে নেওয়ার পর ওখানে আমাকে অনেক কিছু খাবারের মানে তোমার ডায়েট চার্ট করে দিল, যে এটা খাবে এটা খাবে না, অনেক কিছুই বললো। এবার তোমরা যদি জানতে চাও যে থাইরয়েডে কী কী খাওয়া যায়, কী কী খাওয়া যায় না, সেটার জন্য আমি নেক্সট কোনো একটা ভিডিও করবো, কমেন্ট করবো, যা বলে দেবো। এক ভিডিওতে এত কিছু বললে ভিডিওটা জাস্ট অনলি অনেক বড় হয়ে যাবে, আর সেটা দেখার ধৈর্য তোমাদের কিন্তু থাকবে না। যাই হোক, ডক্টর বললো এটা খাবে, এটা খাবে না, ওটা খাবে না, এভাবেই চলতে লাগলো। চলার পরে যথারীতিভাবে আমি আপ ডাউন করতাম, মানে মেডিসিন আপ ডাউন করতাম। মেডিসিন দেখো, কন্টিনিউ কোনো সুস্থ ব্যক্তিরই মনে হবে না যে তুমি মেডিসিন নাও, তুমি রেগুলার সকালবেলা ঘুম থেকে ওঠো আর সকালবেলায় জল খেয়ে আগে মেডিসিন নাও। তো আমার কি হতো, আমার খুব আলিস্যি। আজকে একটু ভোল্টেজটা আপ ডাউন করছে, কারেন্টের ভীষণ প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা, আর একটু প্রবলেম হলে জাস্ট একটু ইগনোর করো। তো ভীষণ পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, তো তারপরে এরকম করে তখন হঠাৎ করে কখনো ফুলে যেতাম, আর তারপরে হঠাৎ করে একবার আমার মিসক্যারেজ হয়। মানে আবার আমি কনসেপ্ট করেছিলাম তোমার গেল বছর। তো তখন কিন্তু আমি কনসেপ্ট করেছিলাম, করার পরে আমরা যেহেতু আমরা চাইনি যে আমরা কোনো আর ইস্যু নেবো, আমরা চেয়েছিলাম ঠিক আছে চলো আরও 2-1 বছর যাক, তারপরে দেখা যাবে যে নেবো কি নেবো না, কারণ মাম্পুসোনা একটু বড়ো হয়ে যাক। তো তারপরে মিসক্যারেজ হয়ে যায় কোনো না কোনোভাবে। তারপরে আমি হসপিটালে ভর্তিও ছিলাম, শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো,
এই সব কিছু ভাবার পরে আমরা যখন প্ল্যানিং করি যে আমরা দেখি তো মানে অনেকের শুনছি যে থাইরয়েড হচ্ছে, বেবি নিতে প্রবলেম হচ্ছে। থাইরয়েডের জন্য আমার নিজেরই যেরকম মাঝখানে এমন হয়েছিল 3 মাস আমার পিরিয়ড হয়নি। তো পিরিয়ড না হতে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি তাহলে প্রেগনেন্ট, বাট না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর টেস্ট করলো, থাইরয়েড টেস্ট করলো, দেখলো যে আমার যে মানে পিরিয়ডের যে সেই ইয়েটা ব্লক হয়ে গেছে, যেহেতু আমি মেডিসিন নিচ্ছিলাম না টানা অনেক মাস, তার জন্য আমার পিরিয়ডটাই বন্ধ হয়ে গেছিলো। তো তখন আবার ডক্টরের পরামর্শে আমি মেডিসিন নিই। মেডিসিন নেওয়ার পরে কিন্তু আমার আবার পিরিয়ড নেক্সট মান্থ থেকে তারপরে আবার চালু হয়। তো তখন আবার সব কিছু ওকে হয়ে যায়। তো এইসব টেনশনগুলো মাথার মধ্যে ভীষণ কাজ করছিলো, অমুকের বা বেবি হচ্ছে না বা ভবিষ্যতে নাও হতে পারে, অনেক রকম প্রবলেম হয়। এইগুলো ভেবে চিন্তে আমরা তখন ডিসাইড করলাম ঠিক আছে চলো এবার মাম্পোষণ যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা একটা ট্রাই করে দেখতে পারি। তো যথারীতি আমরা যখন ট্রাই করলাম নেক্সট মান্থে কিন্তু আমরা ভালো একটা ফল পেলাম, মানে সাকসেসফুল যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা পেলাম। পাওয়ার পরে আমরা তোমাদের দাদাভাই তখন যদিও তখন একদমই টোটালি পুরো বেকার ছিল, কারণ তখন বাইরে থেকে চলে এসছে। তোমরা জানো তোমাদের দাদাভাই বাইরে চলে গেছিলো, কিন্তু বাইরে গিয়ে ওর শরীর খারাপ হয়ে যায়। আর তারপরে মেয়ে বড় হচ্ছিল, অনেক কিছু ভেবে চিন্তে যেহেতু চাকরি চলে যায় এখানে, তো অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই ওখান থেকে আসার পর এখানে অনেক কাজের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু কাজবাজ হচ্ছিল না। হঠাৎ করেই তার মধ্যে আমাদের জীবনে এই নতুন অতিথির আগমন হচ্ছে। তো তোমাদের দাদাভাই প্রথমে একটুখানি রাগ করেছিল যে ঠিক আছে নেবো না, চলো এখন নেওয়াটা ঠিক হবে না। তখন আমরা বললাম যে দেখো আমরা তো প্ল্যানিং করেইছিলাম, তো যে আসবে, আমার বাবা মা বোঝাচ্ছিল আমাকে ভীষণ পরিমাণে, যে আসবে সে তার ভাগ্য নিয়েই আসবে, তোমরা এতটা টেনশন করো না, এটা ওপরবেলা যাকে দিয়ে পাঠায় তার আহার রোজি রোজগার সমস্ত কিছু সে দিয়েই পাঠায়। যাই হোক, সবার কথা শুনে আমরা আর ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা এই ইস্যুটাকে রাখবো, আমরা কোনোভাবে এর কোনো ক্ষতি হতে দেবো না। তো তারপর আমরা ডক্টরে মানে প্রথমে আমি কিন্তু সেন্টারে যাই, মানে আমার এখানে যে হেলথ সেন্টার আছে সেখানে যাই। সেখানে কি আমি টেস্ট করিয়ে জানতে পারি হ্যাঁ আমি কনসেপ্ট করেছি, আমি মা হতে চলেছি দ্বিতীয়বারের মতো। আর একবার ভগবান আমাকে সেই সুযোগটা করে দিয়েছে যে আমি আবার মা হতে পেরেছি। মা হওয়ার মধ্যে যে কী শান্তি, সেটা শুধুমাত্র যে মা হতে পেরেছে সেই বুঝতে পারবে, যে হয়নি সে বুঝতে পারবে না। হ্যাঁ তার একটা আফসোস থাকে অবশ্যই, কিন্তু না হলে সে বুঝতে পারে না। মা হওয়ার মধ্যে অনেক কষ্ট, অনেক কষ্ট। প্রথম ডে 1 থেকে লাস্ট ডেলিভারি ডে পর্যন্ত প্রচুর স্ট্রাগল। যখন তো বিশেষ করে লাস্ট 3rd ট্রাইমিস্টারের দিকে তো ভীষণ পরিমাণে প্রবলেম হয়। আর সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানে তখন আর ধৈর্য থাকে না, যেটা আমার এখন হচ্ছে। আমার এখন আর একদম কোনো ধৈর্য নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, শুনতে থাকো কি হচ্ছে। তারপরে যখন সেন্টারে গেলাম ওখানে আমার হিমোগ্লোবিন টেস্ট হলো, এবং আরও যেসব সুগার টেস্ট আমার সুগার নেই, আরও তারপর প্রেগনেন্সি টেস্ট হলো, দেখলো হ্যাঁ সব ঠিক আছে ওকে। কিন্তু যখন আমি ওখান থেকে ডক্টর দেখিয়ে আসলাম, এবার ওখানকার প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে আমার। তো যখন আমি ওখান থেকে আসার পরে কিন্তু আমার তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো আমরা একবার বাইরে কোনো ডক্টর দেখাই। তো তখন আমি কিন্তু ডক্টর রামকৃষ্ণ আচার্যকে দেখানো শুরু করলাম। সেখানে আমাকে থাইরয়েড টেস্ট করতে দিল, আমার প্রেগনেন্সি টেস্ট করতে দিল, সমস্ত কিছু আবার নতুন করে করা হলো। তখন থাইরয়েডে ধরা পড়লো আমার থাইরয়েড প্রচুর বেড়ে গেছে। তখন যেহেতু আমি থাইরয়েডের মেডিসিন আবার বন্ধ করে দিয়েছিলাম প্রেগনেন্সি আসাকালীন, কারণ আমি বলেছিলাম একটা ভিডিওতে যে যেহেতু আমাকে টেস্ট করতে হবে, তো আবার টেস্ট করিয়ে তারপর আমাকে মেডিসিন নিতে হবে। তো আমি আগে থেকে যদি মেডিসিন নিই কত পাওয়ারের নিতে হবে, সেই জন্য আমি আর নিইনি। তো তার জন্য আমি কিন্তু টেস্ট করানোর জন্য অপেক্ষা করছিলাম। তো তাতে আমার থাইরয়েড বেড়ে গেল, 100 পাওয়ারের মেডিসিন দিল আমাকে। তো কন্টিনিউ আমাকে এরকম বললো তুমি যদি খাবারও খেতে ভুলে যাও একদিন তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি থাইরয়েডের মেডিসিনটা কিন্তু তুমি কন্টিনিউ করবে, ওটা কিন্তু তুমি কোনোভাবেই ইগনোর করতে পারবে না। আর হ্যাঁ থাইরয়েড যখন থাকে তখন অনেকের অনেক রকম প্রবলেম হয়, যেমন খাওয়া দাওয়া অনেক কিছু বারণ থাকে, কিন্তু এই প্রেগনেন্সি চলাকালীন কিন্তু তুমি কোনো খাবারই মিস করতে পারবে না। যেটা হচ্ছে এখন এই টাইমে তোমার অনেক ভিটামিন অনেক প্রোটিনের দরকার, মেডিসিনের থেকেও তোমার খাবারের প্রোটিনটা বেশি দরকার শরীরে। মেডিসিন তো বেশি খাওয়া ভালো নয়, মেডিসিন খেলে তো শরীর খুব যে ভালো কিছু হয় তা তো না। মেডিসিনটা খাই আমরা কেন, যখন দেখি আমরা অনেকেই আছে আমরা খেতে পারি না সে কারণে। তো যাই হোক এভাবেই চলছিল দিন চলার পরে এরপরে আসলো যখন আমি ডক্টরের কথা অনুযায়ী আমাকে সব কিছু মানে মেনটেন করে চলতে হবে। তো প্রথম আমার 1.5 মাস বা 2 মাসের কাছাকাছি আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি। প্রথম 2 মাস আমি বুঝতেই পারিনি যে আমি তো নিজে ভেতরে জানি যে হ্যাঁ আমি কনসেপ্ট করেছি, তখন পিরিয়ড মিস হয়েছে। আর আমার যেহেতু প্রতি মান্থ যে দিদিভাই বলেছো যে পিরিয়ড মিস হওয়ার পর তুমি কীভাবে বুঝতে পারলে, দেখো এটা হচ্ছে যার শরীরের মানে সিচুয়েশন সে নিজে ফিল করতে পারে। যেহেতু আমাদের একটা প্ল্যানিং বেবি, তো সেক্ষেত্রে আমার যেহেতু প্রতি মাসেই কিন্তু আমার পিরিয়ডটা পুরো একদম টাইম টু টাইম হতো। তো যেহেতু পরের মাসে যখন আমরা প্ল্যানিং করেছি তার পরের মাস থেকে পিরিয়ড মিস হয়ে গেল, এবং আরও একটা সমস্যার সম্মুখীন হতে হলো আমাকে।
সেই সমস্যাটা হচ্ছে হঠাৎ করে পিরিয়ড মিস হওয়ার 3-4 দিন পর আমার যেহেতু ডেট টু ডেট হয়, এটা আমার একটা ভালো একটা লক্ষণ ছিল। কিন্তু সেই সময় 3-4 দিন মিস হওয়ার পর আমি তো ভীষণ খুশি যে যাক আমার বুকের ভেতর থেকে মানে ইয়েটা হলো যে না আমি মা হতে পারবো। অনেকে বলছিল থাইরয়েড হলে মা হতে পারা যায় না, তো টেনশন হচ্ছিলো। তো তখন পিরিয়ড মিস হলো, তখন ভীষণ খুশি ছিলাম। হঠাৎ করে একদিন হালকা বাদামি রঙের ব্লিডিং দেখা দিল। এবার সেই ব্লিডিংটা দেখে আমার মনটা পুরো হতাশ হয়ে গেল। আমি তোমাদের দাদাভাইকে জড়িয়ে ধরে প্রচণ্ড পরিমাণে কান্না শুরু করে দিলাম যে তাহলে কি আমি আর মা হতে পারবো না, আমি কি আর পারবো না। দুপুরবেলার দিকে দেখলাম হালকা বাদামি রঙের ব্লিডিং হচ্ছে, সন্ধ্যাবেলার দিকে আর কিছুই নেই, মানে হয়তো হালকা ধরো 2-3 ফোঁটা 4 ফোঁটা এরকম ব্লিডিং হলো। তারপরে যেটা হলো সেটা নিয়ে পার্ট 2 আসছে, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরের ভিডিওটা পার্ট 2 হিসেবে তোমরা দেখতে পাবে। তো প্লিজ তারপরে কি হলো জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। মানে ভীষণই সাংঘাতিক একটা জার্নি দিয়ে গেছি আমি, এমনকি এখনও আমি যাচ্ছি। সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। পার্ট 2 অবশ্যই দেখতে থাকো। আজকের মতো